নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে ওই 7:45 থেকে 8টার মতো। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। কোনো দিন হয়ে যায়, সব সময় একই সময়ে ওঠা হয়ে ওঠে না, কিন্তু আমাদের বরাবরই অভ্যাস হচ্ছে সকালবেলা ওঠা। তোমরা জানো, যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো যে আমরা মর্নিং ওয়াকে যাই বা সকালবেলা এক্সারসাইজ করি, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ কালকে রাত্রে যথারীতি দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, ওই জন্য আজকে বেলা করেই ঘুম থেকে ওঠা হয়ে গেছে। আর বাইরে যেহেতু খুবই গরম, বাইরে যাওয়াও হচ্ছে না এখন এক্সারসাইজ করতে, গুমোট একটা এত গরম পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে দিয়েছি। কাজের মাসি আমাদের আছে, তাও ঘরটা একবার ঝাড় দিয়ে দিই, নোংরা না দেখতে ভালো লাগে না, সকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগে দেখতে। তারপর বিছানাটা ঝাড় দিয়ে জানলা টানলা আর খুলিনি, কারণ ওই রাত মানে আগের দিন রাত অবধি এসি চলে, তো সেই ঠান্ডাটা না থাকে, তো তার জন্য আর জানলা খুলিনি। খুললে সব গরম হাওয়াগুলো ভেতরে ঢুকে ঘরটা যাবে গরম হয়। এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি, তারপর দোতলাতে যাব। দোতলায় আমাদের কাজ হচ্ছে ঘরে, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন দোতলাতে গিয়ে তারপর তোমাদেরকে দেখানো যাক কী হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ঢুকেই ডাইনিং রুমটা, মানে এটা হচ্ছে বসার ঘরটা হবে। ডাইনিং মানে খাবার ঘরটা না, এটা হচ্ছে ওই লোকজন এলে বসবে। তো এটা হচ্ছে রুমটা। আর এই রুমটা হচ্ছে প্রথমে রান্নাঘর করার কথা ছিল, তারপর ঠাকুর ঘর করার কথা হয়েছে। আর এটা হচ্ছে বাবা মার রুম। আর রুমের জানলায় টাইলস লাগানোটা হয়েছে, অবশ্যই এটা উঠে যাবে। টাইলস নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের, সেটা তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে বলবো সমস্যাটা কি হচ্ছে। এই টাইলসগুলো সব তুলে দেওয়া হবে আর ফেরতও দিয়ে দেওয়া হবে যে টাইলসগুলো এসেছে। আর এটা হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনিতে হচ্ছে ওই পাথর লাগানোর কাজ চলছে, সবে শুরু হয়েছে। আর ওই দিকে রুমটা হচ্ছে আমাদের রুম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতিটা দেখতে জাস্ট দারুণ লাগে, আর এত হাওয়া ঢোকে, এখানে দাঁড়ালে মনে হয় পুরো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। আর আমাদের রুমটাতে সবে হচ্ছে ফল সিলিংয়ের কাজ শুরু হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল প্রথম থেকে যে আমাদের একটা রুম ফল সিলিং হবে, আর বাবা মাদের রুমও ফল সিলিংয়ের কথা বলেছিলাম, কিন্তু ওনারা রাজি হননি। তাই লিভিং রুমটা আমাদের রুমটা আর হচ্ছে ঠাকুর ঘরটা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে আমরা কাজ করাচ্ছি। আর যেহেতু এই কাজটা অনেকটাই হচ্ছে ব্যয় সাপেক্ষ, ওর জন্য ভেবেছি যে বাবা মার রুমটা আস্তে আস্তে ওটা করব। আগে এই তিনটে আস্তে আস্তে হোক, একসাথে তো হবে না। প্রথমে আমাদের রুমটা, তারপরে ডাইনিং, তারপর ঠাকুর ঘর। পরের বছর বা তার পরের বছর বাবা মার রুমটাও ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করিয়ে দেওয়া হবে, ফল সিলিংয়ের কাজও হবে, এরকমই একটা চিন্তা ভাবনা চলছে। এই কাজগুলো কি বলো তো, অনেকটা সময় লাগে, প্লাস অনেক টাকাও চলে যায়। ওই জন্য একবারে না করে যদি ধাপে ধাপে করা যায় তাহলে সুবিধা হয়। আমাদের যে ইন্টেরিয়র ডিজাইনার, সেও বলেছে আস্তে আস্তে করুন, কোনো অসুবিধা নেই, একবারে ওরকম দিলে কাজও অতটা ভালো হয় না, আস্তে আস্তে করলে অনেক চিন্তা ভাবনা করে এগোনো যায়। তবে আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল, যবে থেকেই বাড়িটা বাবা করেছে, যে আমার একটা রুম যেন ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করানো হয়। কিন্তু তখন বাবা সবে বাড়ি করেছে, বাবার উপর অনেকটাই চাপ ছিল, ওর জন্য আমি আর বলিনি, মানে জোরজার করিনি যে রুমটা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করো। তো এখন যেহেতু দোতলা হলো আর দোতলায় 3টে রুম হয়েছে, তো 2টো রুম ঠিক করা হয়েছে যে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করানো হবে। সেটা হচ্ছে আমাদের রুমটা আর লিভিং রুমটা। ঠাকুরঘরটা ঠিক হয়েছে, ওটা আস্তে আস্তে করব, আর বাবা মার রুমটাও করে দেওয়া হবে, ওটাও আস্তে আস্তে হবে। আর যেহেতু 2টো রুম ছিল আমাদের নিচে, তো লোকজন এলে না শোয়ার খুব অসুবিধা হতো। তো এখন যখন লোকজন আসবে কোনো শোয়ার অসুবিধা হবে না, অনেক রুম আছে, ওপরে আরও একটা রুম, 2টো রুম আছে, তো এখন কেউ আসলে শোয়ার আর কোনো অসুবিধা হবে না, এটাই হচ্ছে নিশ্চিন্ত। আর দোতলার রুমগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে দোতলায় শিফট করে যাব, নিচের রুমে আমরা আর থাকবো না। তো নিচের একটা রুম ফাঁকা হয়ে যাচ্ছে, আর বাবা মা তো বলেছে এই রুমে একবার থাকবে, ওই রুমে একবার থাকবে, মানে পাশের যে রুমটা তোমাদের দেখালাম। তো এক্সট্রা হচ্ছে থাকছে একটা রুম, ওপরে 2টো রুম, 3টে রুম আমাদের এক্সট্রা থাকছে। অনেক বেশি লোকজন আসলেও শোয়ার আর কোনো অসুবিধা হবে না। আগে যখন লোকজন আসতো আমাদের বাড়িতে, আমাদের সামনে যেহেতু কাকা বাড়ি আছে, কাকা বাড়ি শুতে যেত, আর আমাদের না খারাপ লাগতো যে আমাদের বাড়িতে বেড়াতে আসছে আর আমাদের বাড়িতে থাকতে পারছে না। তো এখন 3টে রুম আছে, বড় বড় রুম আছে, অনেকে আসলেও কোনো অসুবিধা হবে না, হাত পা ছড়িয়ে আরামসে শুতে পারবে।
উপরের কাজগুলো দেখে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। 10টা বেজে গেছে, দুপুরের খাবার তো করতেই হবে রোজকার মতো। তো বেগুন ভাজা তো হয়ে গেল, আর এখানে হচ্ছে পেঁয়াজের ডাল হচ্ছে, আর এখন চাপিয়ে দিয়েছে হচ্ছে লাউ ঘন্ট। এই লাউটা দিয়েছে আমাদের প্রতিবেশী, তো তাদের প্রচুর লাউ হয়েছে মাচাতে, তো তারা একটা আমাদের দিয়েছে। আর লাউটা এত সুন্দর আর এত কচি, দেওয়ার সাথে সাথেই জল গলে গেছে, মানে জল গললে বুঝতে হবে যে লাউয়ের কোয়ালিটি খুবই ভালো। আজকে রান্না খুবই সিম্পল, ডাল, লাউ ঘন্ট, বেগুন ভাজা, মানে একদম পারফেক্ট বাঙালি খাবার। এই গরমে এরকম সিম্পল খাবার খাওয়াই হচ্ছে শরীরের পক্ষে খুব ভালো। আর রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে চিমনি পরিষ্কার করে নিচ্ছি, ওই শুধু আউটার সাইডটা। এরকমভাবে যদি 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ওই তেল চিটচিটে ব্যাপারটা না থাকে না। আর এমনিও মাসে একবার করে তো পুরো হোল চিমনি পরিষ্কার করাই হয়, যে তেল ঠেল জমা থাকে সেইগুলো, কিন্তু আমি মাঝে মাঝে এরকম আউটার সাইডটা পরিষ্কার করি যাতে ওই তেল চিটচিটে ব্যাপারটা না হয়। বড় বড় কাজের মাঝখানে যদি এইরকম ছোট ছোট কাজগুলো করে নেওয়া যায় সময় বার করে, তাহলে সংসারের অনেক কাজ সহজ হয়ে যায়। চলো গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর স্নান করে এখন হচ্ছে পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিই। আগে জানো পুজোর থালা বাসন আমি লেবু বা তেঁতুল দিয়ে পরিষ্কার করতাম। একদিন তোমাদের দাদা এই পিতাম্বরী নিয়ে এসেছে, দোকানে গিয়ে বলেছে যে এরকম কাঁসার বাসনপত্র কিভাবে পরিষ্কার করলে চকচকে থাকে, তো ওখান থেকে ওরাই এই পিতাম্বরীটা দিয়েছে, আর বলেছে জাস্ট একটুখানি হাত দিয়ে পরিষ্কার করলেই সব কালো দাগগুলো উঠে যাবে। আর এটা একদম সত্যি, জানো তো, আমি জাস্ট একটুখানি হাতে নিয়ে ঘষেছি, আমি কোনো কিছু দিয়েই ঘষিনি, তাতেই কালো দাগগুলো আরামসে উঠে যাচ্ছে, আর দেখতে একদম নতুনের মতো মনে হচ্ছে দোকান থেকে এইমাত্র কিনে এনেছি, আর চকচক করছে পুরো। আমি তো প্রতিদিনই পুজোর থালা বাসন বা খাওয়ার যে কাঁসার থালা বাসনগুলো হয় সেগুলো এই পিতাম্বরী দিয়েই মাজি। কষ্ট আর সময় দুটোই কিন্তু বেঁচে যায় আমার। তোমরা কাঁসার থালা বাসন কী দিয়ে মাজো, বা পুজোর থালা বাসন বা কী দিয়ে মাজো, সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও, যদি কিছু জেনে থাকো তোমরা। দেখো, কারো কাছ থেকে শিখলে বা নতুন কিছু জানলে কিন্তু ক্ষতি নেই, বরং লাভই হয়। তো একে একে আমি সব পুজোর থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর দেখো কত সুন্দর চকচক করছে আর পরিষ্কার হয়েছে না, দেখেও কত ভালো লাগছে। চলো পুজোর থালা বাসন তো ধুয়ে নিয়েছি, এবারে পুজোটা দিয়ে তারপর খেতে বসবো। খুব খিদেও পেয়েছে, সকালবেলা একটুখানি মুড়ি খেয়েছি তো। আমাদের ঠাকুরের জায়গাটা কিন্তু একদম ছোট্ট, তোমরা কিছু মনে করো না। উড়িষ্যা থেকে আসার পরে গোপালকে কোথায় বসাবো সেই নিয়ে মহা দুশ্চিন্তায় ছিলাম, কারণ মায়ের ঠাকুরের আসন অলরেডি ঠাকুরে ভর্তি, তো গোপালকে বসানোর জন্য আলাদা একটা জায়গার খুব প্রয়োজন ছিল। তারপর দেখলাম গোপালে থাকার জায়গা গোপাল নিজেই খুঁজে নিয়েছে। শোকেসের এই জায়গাটা ফাঁকাই পড়েছিল, তো এখানেই গোপালকে বসিয়ে দিয়েছি, আর শোকেসটা আমাদের বেডরুমেই রেখে দিয়েছি। গোপাল একদম আমাদের সামনেই থাকবে, চোখের সামনে। আপাতত এখানেই গোপালকে রেখে পুজো করছি, যখন ঠাকুরঘর হবে ইচ্ছা আছে বড় করে একটা আসন তৈরি করব, তারপর রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করব, সেখানেই গোপালকে রাখবো। দেখি গোপালের কবে ইচ্ছা হয়, তার ইচ্ছা বিনা তো কিছুই হয় না এই পৃথিবীতে। আমাদের গাছের ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছি আসনটাকে, আরও ফুল ফোটে, তবে যেটুকু দরকার সেটুকুই তুলি, বাদবাকি রেখে দিই, যার ইচ্ছা সে তুলবে। চলো পুজো দেওয়া তো কমপ্লিট, এবারে খেয়ে নিই, অনেক খিদে পেয়েছে আর বেলাও হয়েছে। তোমরা মানকচু ভাতে খাও, আমার কিন্তু সেদ্ধ খেতে খুব ভালো লাগে, বাটাও করি মাঝে মাঝে, তবে মাঝে মাঝে সেদ্ধও দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। খেয়ে দিয়ে জাস্ট একটুখানি বসবো, আমার এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব, আর ওর ডিউটি থাকলে ও একটু ঘুমিয়ে নেয়, কিন্তু আমি ঘুমাই না। তো এই করতে করতে বেজে যায় হচ্ছে 3:30 4টে, আর ওরকম বাজলেই আমি ছাদে চলে আসি, মানে মনটা খুব উসকুস করে যে কখন ছাদে যাব। মাঝে মাঝে তো রোদ থাকতেও চলে আসি, ওই ছাদ ঘরটায় বসি, তারপর একটু রোদ পড়লে বাইরে বেরোই। আর যেদিন কোনো নতুন গাছ কিনে আনি সেটাকে 2-3 দিন তো রাখতে হয়, তারপরে হচ্ছে পটিং করতে হয়, তো সেই কাজটা আমি দুপুরবেলায় করি। ও যখন ঘুমিয়ে থাকে আমি চুপি চুপি দুপুরবেলা যাই, গিয়ে ওই ছাদ ঘরটা তো ফাঁকাই আছে এখন,
সেখানে বসে আমি পটিংটা করে ফেলি। আমাকে ইউটিউবে অনেক বন্ধুই জিজ্ঞেস করে যে তুমি সংসার কাজ সামলে তারপর মাঝে মাঝে মেকআপের ভিডিও করে এই ছাদ বাগান করার টাইম কি করে পাও। আমি যে কাজটাই করি না কেন খুব ভালোবেসে করি, তাই সময় ঠিকই বেরিয়ে যায়। আর যেহেতু আমি দুপুরবেলা একটুও ঘুমাই না, তো দুপুরবেলাটা আমি অনেকটা টাইম পাই যে কাজগুলো আমার পেন্ডিং পড়ে রয়েছে বা আদার্স কাজগুলো আমি ওই সময়ের মধ্যে করি। বিকেলবেলা করি, মাঝে মাঝে সন্ধেবেলাও করি। তারপর ঘুম থেকে অনেক সকালবেলা উঠলে ওই 5টা থেকে 7টা অবধি টাইমটা পাই, সেই সময় আমি ছাদ বাগানের কাজগুলো করি। মোট কথা, কাজের প্রতি ইচ্ছা আর ভালোবাসা থাকলে সময় এমনিই বেরিয়ে আসবে, তোমাকে জোর করে বার করতে হবে না। সারাদিনের সমস্ত কাজকর্মের পর যখন এই ছাদ বাগানে এসে এদেরকে দেখি, মনটা এমনি ভালো হয়ে যায়। আর তখন এদেরকে বাঁচিয়ে আর সতেজ রাখার ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই এই ছাদ বাগানের প্রতি আমি যে সময় আর শ্রমটা দিই সেটা আমার কাছে কোনো পরিশ্রমই মনে হয় না। কারণ আমি জানি আজকে যে শ্রমটা আমি এদের পেছনে দিচ্ছি বা সময়টা আমি এদের পেছনে দিচ্ছি, সেটা 4 গুণ রূপে আমার কাছে ফিরে আসবে। তো যথারীতি বিকেলবেলা চলে এসেছি হচ্ছে ছাদ বাগানে। ছাদ বাগানে এসে আমার অনেক কাজ থাকে, ওই 1 ঘন্টা আমি শুধু এদের সাথেই কাটাই। জল দিই, তারপরে ওষুধপত্র থাকলে সেইগুলো দিই। সকালবেলাও কাজ থাকে, বিকেলবেলা আর একটু বেশিই কাজ থাকে। তো যাই হোক, আজকে এইভাবেই কেটে গেল দিনটা। তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো।